ওকে। চালু আছে? ওকে। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা ও বাংলাদেশের অর্থনীতি। আচ্ছা, ব্যাংক ব্যবস্থা এবং অর্থনীতি নিয়ে আলোচনা করব আজকে। আপনারা জানেন অর্থনীতি বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, অর্থনীতি অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ বলেছেন অর্থনীতি হচ্ছে সম্পদের বিজ্ঞান, যে একটা সামাজিক বিজ্ঞান যেটা হচ্ছে মানুষের উৎপাদন, বন্টন এবং ভোগ নিয়ে আলোচনা করে। তো বাংলাদেশের অর্থনীতির যে মূল বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। তো অর্থনীতি যখন আমরা আলোচনা করি তখন স্বাভাবিকভাবে কয়েকটা টার্ম চলে আসে, সেটা হচ্ছে জিডিপি, জিএনপি, এনডিপি, এনএনপি। এগুলো ফ্রিকোয়েন্টলি কিন্তু আমরা দেখি। হ্যাঁ, পরীক্ষায় বিভিন্ন সময় জিডিপি কি, জিএনপি কি, এনডিপি কি, এনএনপি কি এগুলো আসে। পার ক্যাপিটা ইনকাম। আচ্ছা, আমরা জিডিপি কি সেটা একটু আলোচনা করি। জিডিপি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ মোট দেশজ উৎপাদন, দেশজ উৎপাদন। আচ্ছা, এখন এটা যদি আমরা এক্সপ্লেন করি তাহলে একটু একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন জিডিপি এবং জিএনপি তে অনেকে সমস্যা ক্রিয়েট করে। জিডিপি কোনটা এবং জিএনপি কোনটা এটাতে একটু বুঝতে সব সমস্যা হয়, সেটা একটু আমরা একটু দেখার চেষ্টা করি। জিডিপি হচ্ছে মোট দেশজ উৎপাদন। দেখেন বাংলাদেশের একটা মানচিত্র আছে, তাই না? 1,47,570 বর্গ কিলোমিটার একটা মানচিত্র। এই যে সীমানা যেটা আছে সেই সীমানার মধ্যে উৎপাদিত দ্রব্য এবং সেবার মূল্য হচ্ছে জিডিপি। তাহলে জিডিপি কি? মোট দেশজ উৎপাদন। একটা দেশের সীমানা রেখার মধ্যে উৎপাদিত সেবা ও পণ্যের মূল্য হচ্ছে জিডিপি। ঠিক আছে? দেখেন, একটা হচ্ছে জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। দেখেন ন্যাশনাল মধ্যে একটা জাতি আছে না, মোট জাতীয় উৎপাদন, মোট জাতীয় উৎপাদন। হ্যাঁ, দেখেন জাতীয়। দেখেন জিডিপির মধ্যে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে যদি বাইরের লোকজনও থাকে এবং তাদের উৎপাদিত দ্রব্য এবং সেবার মূল্য ইনক্লুড হবে। আবার জিএনপি তে দেখেন একটা কথা আছে জাতি। তাহলে জাতীয় বা এটা যে আমরা একটু মনে রাখার চেষ্টা করব, যাদের জাতীয়তা বাংলাদেশি, সেটা দেশে হোক বিদেশে হোক, যদি তারা যে যে কোনো পণ্য উৎপাদন এবং সেবা যদি উৎপাদন করে, সেই উৎপাদিত পণ্য এবং সেবার মূল্য হচ্ছে মোট জাতীয় উৎপাদন বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে জিএনপি আমাদের ধারণা মনে হয় ক্লিয়ার হয়েছে। জিডিপি হচ্ছে একটা দেশের সীমারেখার মধ্যে উৎপাদিত দ্রব্য ও সেবার মূল্যের সমষ্টি। আর গ্রস ন্যাশনাল প্রোডাক্ট হচ্ছে বাংলাদেশি জাতীয়বাদ, জাতীয়তা আছে এরকম লোক যদি বাংলাদেশে থাকে, বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে থাকে, যেমন আমাদের অনেকগুলো প্রবাসী ভাই বোনেরা আছেন, তাদের যে সেবা উৎপাদন করেন তারা, সেটা সেই সেবার মূল্য, যদি তারা কোনো পণ্য উৎপাদন করেন সেই পণ্যের মূল্যের টোটাল ভ্যালুকে আমরা বলতেছি জিএনপি। কেমন? তাহলে আমরা জিডিপি এবং জিএনপি সম্পর্কে ধারণা পেলাম। এখন আসেন এনডিপি। দেখেন জিডিপি তে আমরা বলছি কি, একটা দেশের সীমারেখার মধ্যে উৎপাদিত পণ্যের মূল্য এবং সেবা মূল্যের সমষ্টি। এখন যে মূল্যটা জিডিপি পেলাম, জিডিপি থেকে যদি আমি অবচয় বাদ দিই, কি বাদ দেব? ডিপ্রিসিয়েশন। ঠিক আছে, জিডিপি মাইনাস ডিপ্রিসিয়েশন ইকুয়াল টু এনডিপি। ওকে, তাহলে দেখেন
আবার জিএনপি থেকে যখন আমি ডিপ্রিসিয়েশন বাদ দিব তখন এনএনপি পাবো। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমরা অনেক সময় বলি জিডিপির গ্রোথ হচ্ছে না। এখন আমাদেরকে যে গত বছরের এই সময়ে যে জিডিপি ছিল, আজ এই বছরের, সরি এটা ডিসেম্বরের কথা বলতেছি, হ্যাঁ, তাহলে ডিসেম্বরে গত বছরের বলতে 13 সালে যে জিডিপি ছিল 24 সালের জিডিপি একটু কমে গেছে। হ্যাঁ, এখন যদি আবার হিসাব করেন, অর্থ বছর হিসাব করেন, গত অর্থ বছরের জানুয়ারিতে যে পরিমাণ জিডিপি ছিল, এই রানিং অর্থ বছরে জিডিপি একটু কমে গেছে, 2 থেকে 3% জিডিপি কমে গেছে। এটা হচ্ছে আমাদের বিভিন্ন রিপোর্টসে আসছে। তাহলে এটা হচ্ছে এটা পণ্যের উৎপাদন হচ্ছে না, সেবার উৎপাদন হচ্ছে না, এটার মূল্যটা হচ্ছে কমে গেছে 2 থেকে 3%, এটা বলা হচ্ছে। এখন দেখেন পার ক্যাপিটা ইনকাম, তাহলে এনএনপি সমান হচ্ছে জিএনপি মাইনাস ডিপ্রিসিয়েশন। তাহলে এটা আমরা এনএনপি পেলাম পার ক্যাপিটা ইনকাম। আমাদের যে জাতীয় ইনকাম থাকবে সেই জাতীয় ইনকামকে আমরা টোটাল জনসংখ্যা দিয়ে ভাগ দিলে যেটা পাবো সেটা হচ্ছে পার ক্যাপিটা ইনকাম। ওকে, আশা করি বুঝতে পারছেন। দেখেন পুরা পৃথিবীতে 4টি অর্থ ব্যবস্থা রয়েছে, 4টি অর্থ ব্যবস্থা আছে। বেসিক্যালি এই অর্থ ব্যবস্থাগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করব আজকে। অর্থ ব্যবস্থা 4টি হচ্ছে, একটা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, 2 নম্বর হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, আমরা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থাকে পুঁজিবাদী অর্থ ব্যবস্থাও বলি। 2 নম্বর হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, তৃতীয়টি হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা, এবং চতুর্থ নম্বর হচ্ছে আপনার ইসলামী অর্থ ব্যবস্থা। মানে আমরা প্রত্যেকটা অর্থ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, যে অর্থ ব্যবস্থায় ব্যক্তি মালিকানার, ব্যক্তি যে কোনো কিছু মালিক হতে পারে, যে কোনো কিছু অর্জন করতে পারে, সেই অর্থ ব্যবস্থাকে আমরা বলছি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, যেটা পুরো বিশ্বে এখন চলতেছে। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। 2 নম্বর হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, হচ্ছে এমন একটা অর্থ ব্যবস্থা যে অর্থ ব্যবস্থায় সবকিছুর মালিকানা রাষ্ট্রের হাতে থাকবে। তাহলে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা হচ্ছে ব্যক্তি মালিকানায় থাকবে, আর সমাজতান্ত্রিক হচ্ছে রাষ্ট্রের মালিকানায় থাকবে, রাষ্ট্র সবকিছু ডিল করবে। তো এরকম সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা চলতেছে, এরকম কিছু দেশ আছে, রাশিয়া আছে, কিউবা আছে, এরকম একটি দেশ আছে। তারপর হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা। মিশ্র অর্থ ব্যবস্থা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার সম্মিলিত রূপ। অর্থাৎ মিশ্র অর্থ ব্যবস্থা হচ্ছে ব্যক্তি মালিকানাও থাকবে, রাষ্ট্রের মালিকানাও থাকবে। ঠিক আছে, তো বাংলাদেশে হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা প্রচলিত আছে। একটা হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। ইসলামী অর্থ ব্যবস্থা হচ্ছে সেই অর্থ ব্যবস্থা যে অর্থ ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে কোরআন হাদিস। অর্থাৎ হালাল হারামের একটা ডিফারেন্সিয়েশন আমরা এখানে করব। অর্থাৎ সবকিছু হচ্ছে ইসলামী যে আমাদের মূল গ্রন্থ, যেমন এখানে ইসলামী অর্থ ব্যবস্থায় সুদ হারাম, ব্যবসাকে হালাল করা হয়েছে। হ্যাঁ, তো ইসলামী অর্থ ব্যবস্থার মাধ্যমে কিন্তু আমরা যে দেখি ইসলামী ব্যাংকিং গুলো, হ্যাঁ, সেগুলো ইসলামী অর্থ ব্যবস্থা ফলো করার চেষ্টা করে। তাহলে 4টি অর্থ ব্যবস্থা সম্পর্কে আমরা একটু জানলাম। এখন আমরা আর কিছু ব্রিফ জিনিস দেখবো, অর্থনীতির কয়েকটা টার্মস দেখবো। হ্যাঁ, তাহলে আমরা জিডিপি, জিএনপি, এনডিপি, এনএনপি এগুলো সম্পর্কে জানছি, পার ক্যাপিটা ইনকাম জানছি। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে, দেখার চেষ্টা করি, ন্যাক এবং একনেক। ন্যাক এবং একনেক, ওকে। আচ্ছা, দেখেন ন্যাক একনেক, রাইট। আমরা ফ্রিকোয়েন্টলি কিন্তু শুনি একনেক প্রকল্প অনুমোদন করে নাই বা করছে, এরকম কিছু একটা। কেমন দেখেন, আমাদের প্রত্যেকটা মাদার মিনিস্ট্রি, যেমন যিনি শিক্ষা বিভাগে কাজ করেন তার মাদার মিনিস্ট্রি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, যিনি স্বাস্থ্য বিভাগে কাজ করেন তার মাদার মিনিস্ট্রি হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তো এরকম বাংলাদেশে যতগুলো মন্ত্রণালয় আছে, সবগুলো মন্ত্রণালয়ের কিছু যিনি নির্বাহী প্রধান থাকেন, মন্ত্রীর হচ্ছে একটা বেরিয়ার আছে, কতটুকু পর্যন্ত উনি অনুমোদন করতে, ঠিক আছে। আর কত টাকার বেশি হলে উনি অনুমোদন করার রাইটস রাখেন না, পরিকল্পনা মন্ত্রী অনুমোদন করবেন, ঠিক আছে। এরকম একটা রাইটস আছে। হ্যাঁ, দেখেন খেয়াল করেন, তাহলে 50 কোটি টাকা পর্যন্ত যেই প্রজেক্টের ভ্যালু, সেটা অ্যাপ্রুভ করবেন হচ্ছে পরিকল্পনা মন্ত্রী। কত টাকা পর্যন্ত অ্যাপ্রুভ করতে পারেন? 50 কোটি টাকা। তাহলে 50 কোটি টাকার উপরে যেসব প্রকল্প, সেগুলো অ্যাপ্রুভ করেন হচ্ছে একনেক। দেখেন, আগে একনেক সম্পর্কে যাওয়ার আগে এগুলোর ব্রিফিং একটু আমরা দেখি। এটা হচ্ছে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল,
ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, একটু সবাই দেখেন, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। হ্যাঁ, আচ্ছা, এই ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল এবং এক্সিকিউটিভ কমিটি, এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল, এই যে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, হ্যাঁ, এটা হচ্ছে একনেক আর এটা হচ্ছে নেক। নেকের কাজ কি আর একনেকের কাজ কি, দুইটা কিন্তু আলাদা সংস্থা। হ্যাঁ, দুইটাতে মেম্বারের সংখ্যাও ডিফারেন্স। এখানে হচ্ছে মন্ত্রী পরিষদের, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের মন্ত্রী সবার সকল সদস্য এটাতে অন্তর্ভুক্ত থাকেন মেম্বার হিসাবে, কিন্তু এখানে সবাই থাকেন না। এখানে বিভিন্ন সময় সময়ে সময়ে প্রজ্ঞাপন দিয়ে এখানকার মেম্বার নির্দিষ্ট করা হয়। এখন 14 জন আছেন। হ্যাঁ, তাহলে দেখেন, নেকের কাজ হচ্ছে পরিকল্পনা প্রণয়ন করা, নীতি নির্ধারণ করা, পলিসি মেক করা। কার কাজ? নেকের কাজ। ঠিক আছে, যেমন ভিশন, একসময় ভিশন 2041 ছিল, তারপর ডেল্টা ডেল্টা এই ধরনের পরিকল্পনাগুলো হচ্ছে নেক করবে, দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো নেক করবে, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল করবে। এই ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল অনেকগুলো পরিকল্পনা করে। এই পরিকল্পনার মধ্যে থেকে যে প্রকল্পগুলো অনুমোদন করবে, প্রকল্প অনুমোদন করার কাজ হচ্ছে একনেকের। অনেক, তাহলে প্রকল্প সবগুলো কোথায় আসবে? একনেকে আসবে। একনেক এখান থেকে দেখে শুনে বাকি প্রকল্পগুলো যেটা হচ্ছে মানে সুইটেবল, অর্থনীতির জন্য যেটা সবচেয়ে কার্যকরী, সেই প্রকল্পগুলো একনেক অনুমোদন করবে। এটা কত টাকার প্রকল্প? তাহলে এটা প্রকল্প হতে হবে 50 কোটি টাকার ঊর্ধ্বে। তাহলে নেকের সভা, নেকের সভা হচ্ছে অনেকগুলো সভা হইতে পারে নেকের, ঠিক আছে, কিন্তু বছরে একটা সভা অবশ্যই হয়, সেটা হচ্ছে বাজেটের সভা। ঠিক আছে, আর একনেকের সভা হচ্ছে প্রতি সপ্তাহে হয়, যেহেতু যেহেতু প্রকল্প অনুমোদনের বিষয় আছে। এবং একনেকের প্রত্যেক সপ্তাহের মঙ্গলবার, মঙ্গলবার হচ্ছে একনেকের মিটিং বসবে। দেখেন, তাহলে একনেকের পরীক্ষা আসে, একনেকের সভা কোন বারে হয়, এটা পরীক্ষা আসছে, পরীক্ষায় বিভিন্ন পরীক্ষাতে এই কোয়েশ্চেন আসে। তাহলে কোন বারে হয়? মঙ্গলবারে হয়। পরীক্ষায় আমরা যদি আসেন, তাহলে আসে পরীক্ষায়, তাহলে আমরা মঙ্গলবারকে চুজ করলে আনসার রাইট। এখন দেখেন, এই নেক এবং একনেক এই দুইটার চেয়ারম্যান কে? এই দুইটার চেয়ারম্যান হচ্ছেন, এই দুইটার চেয়ারম্যান হচ্ছেন আমাদের মাননীয় এখন প্রধান উপদেষ্টা, উনি হচ্ছেন এখন এটার চেয়ারম্যান। বিকল্প চেয়ারম্যান হচ্ছে অর্থ উপদেষ্টা। তা আপনারা সময় সময় যদি, এখন যেহেতু উপদেষ্টা মন্ডলীগণ আছেন, সেই জন্য প্রধান উপদেষ্টা এটা চেয়ারম্যান, আর যদি স্বাভাবিক নিয়মে প্রধানমন্ত্রী যখন হবেন, তখন প্রধানমন্ত্রী এটার চেয়ারম্যান হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন তাহলে ন্যাক এবং ইংনেক সম্পর্কে আমি একটু বেসিক ধারণা দিতে পারছি। এখন দেখেন, তাহলে এই ন্যাক কি করে? ন্যাকের আন্ডারে কিন্তু বাজেট গুলো হয়। যেমন আমরা যে বাজেট করি, বাজেট, দ্বিবার্ষিক পরিকল্পনা, দ্বিবার্ষিক পরিকল্পনা, হ্যাঁ, তারপর হচ্ছে পঞ্চবার্ষিক পরিকল্পনা, হ্যাঁ, পঞ্চবার্ষিক পরিকল্পনা, তারপর হচ্ছে আপনার ভিশন, হুম, প্ল্যান, বড় দীর্ঘমেয়াদী প্ল্যানগুলো। দেখেন, বাজেটটা অ্যালাইন করতে হবে আমার যে ভিশনটা আছে, সেই ভিশনের সাথে অ্যালাইন করে আমি বাজেট করি, কেমন? একটু আপনারা সবসময় মনে রাখবেন। তাহলে বাজেট করা, দ্বিবার্ষিক পরিকল্পনা করা, নীতি প্রণয়ন করা, পলিসি মেক করা আর কি, হ্যাঁ, নীতি প্রণয়ন, প্রণয়ন, এগুলো হচ্ছে ন্যাকের কাজ। আর একনেকের কাজ হচ্ছে যে প্রকল্পগুলো যাবে সেখান থেকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হচ্ছে একনেকের কাজ, যেটা 50 কোটি টাকার বেশি, তাহলে 50 কোটি টাকা পর্যন্ত অনুমোদন দেবে পরিকল্পনা মন্ত্রী। আর এর চেয়ে বেশি যে প্রকল্পগুলোর ভ্যালু, সেগুলোর অনুমোদন দেবেন হচ্ছেন একনেক। একনেকের যে বডিটা আছে তারা এখানকার। তাহলে খেয়াল করেন, ন্যাকে হচ্ছে মন্ত্রিসভার সকল সদস্য অন্তর্ভুক্ত থাকেন, আর একনেকে হচ্ছেন সবাই থাকবেন না। এটা হচ্ছে অধ্যাদেশ আকার একটা প্রজ্ঞাপন জারি হয় কারা কারা থাকবে, এরকম এখন 14 জন আছেন লেটেস্ট যে প্রজ্ঞাপনে, সেখানে 14 জন দেওয়া আছে। তাহলে ন্যাক এবং একনেক সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। এখন আমরা একটু কর এবং শুল্কের মধ্যে যাব। কর কি, শুল্ক কি, ঠিক আছে। এই 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 কর শুল্ক এগুলো তো আমাদের প্রায় সময় আনসার করতে হয়। তাহলে দেখেন, করের মধ্যে কিন্তু আবার ডিফারেন্সিয়েশন আছে, শুল্কের মধ্যে ডিফারেন্সিয়েশন আছে, এগুলো একটু দেখবো আমরা। হ্যাঁ, দেখেন, কর আর একটা হচ্ছে শুল্ক, ঠিক আছে। কর, দেখেন, কর হচ্ছে জনগণের সম্পদ থেকে আদায়কৃত অর্থ, জনগণের
সম্পদ থেকে আদায়কৃত চার্জ, সম্পদ থেকে আদায়কৃত চার্জ হচ্ছে কর। কর হচ্ছে টু টাইপস, একটা হচ্ছে প্রত্যক্ষ কর আর একটা হচ্ছে পরোক্ষ কর। দেখেন আমরা ভ্যাট বলি না, ভ্যালু এডেড ট্যাক্স, এটা এক ধরনের পরোক্ষ কর, ঠিক আছে। দেখেন প্রত্যক্ষ কর, দেখেন প্রত্যক্ষ কর হচ্ছে সরাসরি আপনার ইনকাম থেকে নিয়ে নিবে, সেটাকে আমরা বলতেছি প্রত্যক্ষ কর। আর হচ্ছে আপনি কর দিবেন কিন্তু বুঝবেন না, যেমন আপনি কলম কিনছেন, কলমে কিন্তু ভ্যাট এডেড থাকে, ভ্যাট কিন্তু কলমে থাকে। একটা এই যে এটার প্রাইস কিন্তু সবকিছু মিলে ভ্যাট সহ মিলে 10 টাকা, ফর এক্সাম্পল এই 10 টাকার মধ্যে কিন্তু ভ্যাট আছে, তাহলে এটা আমার গায়ে সরাসরি লাগতেছে না। আর যখন আমি ইনকাম থেকে দিয়ে দিচ্ছি তখন সেটা গায়ে লাগতেছে, সরাসরি দিচ্ছি, আমি ডাইরেক্ট দিচ্ছি, সেটাকে আমরা প্রত্যক্ষ কর বলতেছি। আর যেটা আমরা অন্য ডিসগাইসে দিচ্ছি, ডিসগাইসে দিচ্ছি, যেমন কলম কেনার সময় দিয়ে দিচ্ছি, সেটাকে আমরা বলতেছি পরোক্ষ কর, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। এবার দেখেন শুল্ক, তাহলে একটা জিনিস খেয়াল করেন, কর হচ্ছে জনগণের সম্পদ থেকে আদায়কৃত চার্জ, সেটাকে আমরা কর বলতেছি। আর শুল্ক হচ্ছে আমদানি রপ্তানির ক্ষেত্রে, আমদানি রপ্তানির ক্ষেত্রে ধার্যকৃত চার্জ, রপ্তানির ক্ষেত্রে ধার্যকৃত চার্জকে আমরা বলতেছি শুল্ক, ধার্যকৃত চার্জকে আমরা কি বলছি, শুল্ক বলছি। হ্যাঁ, খেয়াল করেন, তাহলে শুল্ক হবে হচ্ছে বেসিক্যালি রিলেটেড হচ্ছে আমদানি এবং রপ্তানির সাথে। তাহলে শুল্ক বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে আমদানি শুল্ক, একটা হচ্ছে রপ্তানি শুল্ক। এটার পাশাপাশি একটা শুল্ক আছে, সেটা হচ্ছে আবগারি শুল্ক, ঠিক আছে, আবগারি শুল্ক। হ্যাঁ দেখেন, তাহলে আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, এর পাশাপাশি আরেকটা আছে সম্পূরক শুল্ক। কোনটাতে সম্পূরক শুল্ক অ্যাড হবে সেগুলো সরকার সময়ে সময়ে লিখে দিবে, কোনটাতে আমি সম্পূরক শুল্ক দিব। দেখেন আমদানি শুল্ক, ঠিক আছে, যেমন আপনি কোনো কিছু আনতেছেন দেশে, ঠিক আছে, তাহলে আনার সময় যে শুল্কটা সরকার ধার্য করে সেটাকে বলতেছে আমদানি শুল্ক। আর কোনো কিছু রপ্তানি করতেছেন, রপ্তানি করার সময় যে চার্জটা দিতে হয় সেই চার্জটাকে বলতেছি রপ্তানি শুল্ক, ঠিক আছে। তাহলে আবগারি শুল্ক কি? আবগারি শুল্ক হচ্ছে পণ্য উৎপাদনের সাথে, পণ্য উৎপাদনের সময় যে চার্জটা আমরা দিই, পণ্য উৎপাদনের সময়, সেবা উৎপাদনের সময় যে চার্জটা দিই সেই চার্জটাকে আমরা বলতেছি আবগারি শুল্ক। দেখেন এখন সম্পূরক শুল্ক, আমদানি করার সময় তো একটা অলরেডি শুল্ক আমরা দিছি সরকারকে, পাশাপাশি আমদানির উপরে যখন পুনরায় শুল্ক নিবে সেটাকে আমরা বলতেছি সম্পূরক শুল্ক। এখন কোন পণ্যের উপর সরকার সম্পূরক শুল্ক ধার্য করবে কি করবে না সেটা হচ্ছে সরকার আমাকে প্রজ্ঞাপনের মাধ্যমে বুঝিয়ে দিবে। তাহলে আমি কি বুঝাতে পারছি যে সম্পূরক শুল্ক কি, তারপর আমদানি শুল্ক কি, রপ্তানি শুল্ক কি এবং আবগারি শুল্ক কি? আশা করি বুঝতে পারছেন। এবার হচ্ছে আপনারা একটু খেয়াল করেন, আমরা নতুন একটা টার্মসে যাই, সেটা হচ্ছে আমদানির ক্ষেত্রে আপনারা কখনো শুনছেন ডাম্পিং, অ্যান্টি ডাম্পিং? ডাম্পিং, অ্যান্টি ডাম্পিং, দেখেন ডাম্পিং হচ্ছে কি, ডাম্পিং কি, ডাম্পিং কম দামে পণ্য বিক্রয় করে বিদেশি মার্কেট দখল করাকে আমরা বলতেছি ডাম্পিং। কম দামে পণ্য বিক্রয় করে বিদেশি মার্কেট দখল করা, অর্থাৎ আমি আমার একটা প্রোডাক্টের মূল্য হচ্ছে 20 টাকা, হ্যাঁ, এই 20 টাকা দিয়ে আমি যেমন ফর এক্সাম্পল ভারত আমাদের কাছে মাঝে মাঝে ডাম্পিং করে, ফর এক্সাম্পল ধরেন পেঁয়াজের মার্কেট দখল করবে, আমাদের দেশে পেঁয়াজ হচ্ছে ফর এক্সাম্পল 80 টাকা দেশীয় পেঁয়াজ, কিন্তু ভারতীয় পেঁয়াজ কিন্তু 60 টাকা দিয়ে পাওয়া যায়। তাহলে ভারত চিন্তা করছে আমি যদি 60 টাকা বা 50 টাকা করে আমার পেঁয়াজ বাংলাদেশে সেল করি, তাহলে বাংলাদেশের পেঁয়াজের মার্কেটটা আমার হবে, ঠিক না? হবে কি না? বিষয়টা এরকম, তো মানুষ তো যেটা কম পায় সেটাই কিনে, তাহলে কম দামে পণ্য বিক্রি করবো বিদেশি মার্কেট দখল করার জন্য, সেটাকে বলবো ডাম্পিং। ওকে, আবার এন্টি ডাম্পিং কি? তাহলে দেখেন এন্টি ডাম্পিং শুল্ক একটাও আছে, তাই না? এন্টি ডাম্পিং শুল্ক হচ্ছে, যেমন দেখেন এটা আমদানি করবো না বাংলাদেশ, যেহেতু ভারতীয় পণ্য আমি আমদানি করতেছি, দেখতেছি আমার পেঁয়াজের দাম 80 টাকা,
ভারতীয় পেঁয়াজ 60 টাকা। যদি আমার এখানে ভারতীয় পেঁয়াজ আসে তাহলে বাংলাদেশের পেঁয়াজের মার্কেট ফল করবে। সেজন্য সরকার কি করবে, এই যে ডাম্পিংকৃত পণ্যের উপর শুল্ক বসাবে। ডাম্পিংকৃত পণ্যের উপর শুল্ক বসালে যেটা হবে সেটা হচ্ছে এন্টি ডাম্পিং শুল্ক। অর্থাৎ আমরা দেশীয় শিল্পকে রক্ষা করার জন্য সরকার আমদানিকৃত পণ্যের উপর যে শুল্ক বসায় সেটাকে বলতেছি কি এন্টি ডাম্পিং শুল্ক। এটা কখন বসাবে, এটা অবশ্য কমিশন তদন্ত করবে। তদন্ত করে যদি দেখে আসলেই আমাদের মার্কেটটাকে ধরার জন্য কোন একটা দেশ তার পণ্য রপ্তানি করছে কম দামে, তখন হচ্ছে যে দেশ আমদানি করবে সেই দেশ শুল্ক বসাবে তার দেশীয় শিল্পকে রক্ষা করার জন্য। আমি আশা করি বুঝাতে পারছি। হ্যাঁ, এবার আমরা কিছু ব্যাংকিং টার্মস দেখব। আচ্ছা, আপনারা তো রেমিটেন্স সম্পর্কে জানেন তাই না? রেমিটেন্স, রেমিটেন্স, হুন্ডি, এই দুইটা সম্পর্কে একটু বলি। হ্যাঁ, দেখেন রেমিটেন্স বৈধ পথে, অর্থাৎ বৈধ পথে বলতে প্রবাসী বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈধ পথে প্রবাসীদের ইনকাম যখন বাংলাদেশে চলে আসে সেটাকে আমরা বলতেছি রেমিটেন্স। ওকে, অর্থাৎ তাহলে খেয়াল করে রেমিটেন্স হচ্ছে প্রবাসীদের প্রেরিত অর্থ বৈধ উপায়ে আসবে, সেটাকে রেমিটেন্স বলতেছি। তো রেমিটেন্স বাংলাদেশে আহ, অনেকেই পাঠান, যারা বিভিন্ন প্রবাসে থাকেন তারা রেমিটেন্স বাংলাদেশে পাঠান বলেই বাংলাদেশের অর্থনীতি টিকে আছে, এটা সত্য। হ্যাঁ, বিশাল একটা কন্ট্রিবিউশন আছে। আচ্ছা, এটা যদি এটা কি রেমিটেন্স আসতেছে বৈধ পথে, ডলারটা বাংলাদেশে আসতেছে, কিন্তু হুন্ডির বেলা কি হয় জানেন? হুন্ডি হচ্ছে বাংলাদেশের মানে রেমিটেন্সে হচ্ছে আমি ওইখানে এজেন্টকে টাকা ডলার দেই, ডলারটা দেশে পাঠাই দেয়। কিন্তু হুন্ডির বেলায় হয় কি, ডলারটা আমি একজনকে দিছি, সে বলবে কি বাংলাদেশে তার কোনো প্রতিনিধিকে বলবে কি তুমি মিস্টার এক্স এর কাছে গিয়ে তুমি 2 লাখ টাকা দিয়ে দাও। অর্থাৎ হুন্ডির বেলায় হচ্ছে এটা বাংলাদেশে টাকাই আসে না, ডলারই আসে না, শুধু তারা ওইখানে ডলারটা রেখে দেয়, অথবা যে যে দেশের মুদ্রা ইনকাম করে সেই মুদ্রাটা রেখে দেয়, তার বিনিময়ে এখানে কিছু টাকা দেয়, সেটা হচ্ছে তার এজেন্টে দেয়। কিন্তু এখানে সেই বৈদেশিক মুদ্রাটা আসতেছে না। হুন্ডির বেলায় হচ্ছে বলে না অবৈধ পথে আসে, আসলে অবৈধ পথে আসেই না হুন্ডিটা বেসিক্যালি। কেমন বেসিক্যালি ওখানে থেকে যায়, কিন্তু এখানকার কোনো এজেন্ট হচ্ছে সেই টাকাটা এখানে আপনাকে ট্রান্সফার করে দিচ্ছে। আমি কি বুঝাতে পারছি? তাহলে রেমিটেন্স হচ্ছে বৈধ পথে প্রেরিত অর্থ, আর হুন্ডি হচ্ছে এটা হচ্ছে আমার কাছে বেসিক্যালি তারা অবৈধ পথে, যেটা বলি আমরা ব্যাংকিং চ্যানেলের বাইরে গিয়ে সেটা ট্রানজাকশন করবে, সেটাকে আমরা হুন্ডি বলতেছি। তাহলে রেমিটেন্স বৈধ পথে আসবে, হুন্ডি হচ্ছে বেসিক্যালি আসেই না, তবে আমরা বলি অবৈধ পথে যে কোনো টাকা যদি বাংলাদেশে ঢুকে সেটাকে আমরা বলছি হুন্ডি। কিন্তু হুন্ডি আসলে এরকম না। কেমন? আচ্ছা, এখন আহ, আমরা একটা কিছু টার্ম শিখবো, সেটা হচ্ছে ইএফটিএন, বিইএফটিএন। এগুলা দেখবেন যারা বিভিন্ন ব্যাংকে জব প্রত্যাশী, তারপর হচ্ছে বিসিএস দিবেন, তারপর প্রাইমারি নিবন্ধন যারা দিবেন প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট, ভাই ভাতে এগুলো বেশি জিজ্ঞেস করে। তারপর হচ্ছে এনপিএসবি, তারপর হচ্ছে আরটিজিএস। ঠিক আছে, দেখেন তাহলে বিএইএফটি এর মানে হচ্ছে বাংলাদেশ ইলেকট্রিক ইলেকট্রনিক্স ফান্ড, ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার। হ্যাঁ, ফান্ড ট্রান্সফার। ওকে, আর এনপিএসবি হচ্ছে ন্যাশনাল পেমেন্ট সুইস বাংলাদেশ, ন্যাশনাল পেমেন্ট সুইস বাংলাদেশ, সুইস বিডি। আর হচ্ছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। দেখেন তিনটার ডিফারেন্সিয়েশন কি, হ্যাঁ ডিফারেন্স কি, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্ট, যারা অনলাইনে বিভিন্ন অ্যাপস ইউজ করেন তারা বুঝে থাকবেন হচ্ছে ইএফটি এর মাধ্যমে আপনি ঘরে বসেই ব্যাংকে না গিয়ে এক 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 অ্যাকাউন্টের টাকা অন্য অ্যাকাউন্টে হস্তান্তর করতে পারতেছেন। এটা ইলেকট্রনিক ফান্ড, এই বিএফটি এর মাধ্যমে হতে পারে, এনপিএসবি এর মাধ্যমে হতে পারে, আরটিজিএস এর মাধ্যমে হতে পারে, কোনটা কখন লাগবে। দেখেন এটা বিএফটিএন, হ্যাঁ বিএফটিএন এর হচ্ছে এটার হচ্ছে টাইম হচ্ছে বেসিক্যালি 2টা। হ্যাঁ, টাইমের ব্যারিয়ার আছে, এর মধ্যে যদি আপনি দিতে পারেন তাহলে ওই কার্য দিবসে আপনার টাকাটা যাবে।
যদি দুইটার হয় পরবর্তী কার্য দিবসের মধ্যে যাবে, সর্বোচ্চ কার্য দিবস 3 দিন। ঠিক আছে? তাহলে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, এখানে টাকা হচ্ছে বেসিক্যালি 1 লাখ টাকার নিচে ট্রান্সফার গুলো হচ্ছে আমরা বিএফটিএম এর মাধ্যমে করি। হ্যাঁ, তবে এখন এই ব্যারিয়ার গুলো সব ব্যাংক উঠে দিছে, আগে ছিল আর কি। দেখেন রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট হচ্ছে আপনি এখন পাঠাইছেন এখন চলে যাবে, তবে এটাতেও একটা টাইম ব্যারিয়ার আছে। হ্যাঁ, আর এনপিএসবি, এনপিএসবি হচ্ছে আমরা হচ্ছে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ, এইটার মাধ্যমে বেসিক্যালি আমরা হচ্ছে যেমন পসের টাকা ট্রানজাকশন করি, এটিএম থেকে টাকা উঠাই। যেমন আমি এক ব্যাংকের কার্ড হোল্ডার, আমি অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা উঠাচ্ছি, এটা হচ্ছে এনপিএসবি এর মাধ্যমে। ঠিক আছে? তাহলে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের থ্রুতে কিন্তু আমরা এটিএম এর টাকা উঠাই, এক ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার হয়ে অন্য ব্যাংক থেকে টাকা উঠাতে পারছি, পসে টাকা ট্রানজাকশন করতে পারছি। হ্যাঁ, এটা হচ্ছে এনপিএসবি এর মাধ্যমে করি। তবে এনপিএসবি হচ্ছে 24 আওয়ার সার্ভিস দেয়, এগুলো সবগুলো 24 আওয়ার সার্ভিস দেয়। কেমন ইএফটিএন হচ্ছে আপনি আপনার ওন ব্যাংকিং করলে এখন চলে যাবে, কিন্তু এখানে যদি অন্য ব্যাংকের বেলায় হয় এনপিএসবি এবং আরটিজিএস করলে ভালো। তাহলে বিএফটিএন, এনপিএসবি, আরটিজিএস, এটার টাইম বেরিয়ার 3টা পর্যন্ত। হ্যাঁ, আর এটা হচ্ছে 24 আওয়ার্স। ঠিক আছে? আচ্ছা, আশা করি বিএফটিএন, এনপিএসবি এবং আরটিজিএস এই 3টা সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার হয়েছে। ওকে, এবার আমরা নতুন একটা টার্মস দেখি, সেটা হচ্ছে আপনারা কি ব্যাংক যখন পড়েন, হ্যাঁ, ব্যাংক যখন আপনারা পড়ছেন, তাহলে ব্যাংক কি একটু বলুন তো? ব্যাংক, ব্যাংক হচ্ছে একটি আর্থিক প্রতিষ্ঠান। হ্যাঁ, ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান যেখানে আমরা আমানত জমা রাখি এবং ঋণ নিয়ে থাকি। এটা বেসিক্যালি ব্যাংকের সংজ্ঞা। হ্যাঁ, ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান যেখানে জনগণ টাকা জমা রাখেন এবং হচ্ছেন প্রয়োজন হলে ঋণ গ্রহণ করেন, এটাই ব্যাংক। তাহলে আমানত যখন আমি জমা রাখি তার বিনিময়ে আমাকে স্বল্প সুদ দেয়, আর যখন ঋণ নেয় আমার কাছ থেকে ঋণ নেয়, সরি সুদ নেয়, তাহলে আমি যখন আমানত রাখতেছি আমাকে কম দিচ্ছে, আমি যখন ঋণ নিচ্ছি ব্যাংকের কাছ থেকে, ব্যাংক আমার কাছ থেকে বেশি নিচ্ছে। তাহলে এই নেয়া দেওয়ার মধ্যে একটা ডিফারেন্স ক্রিয়েট করে, এটাই ব্যাংকের মুনাফা। তাহলে ব্যাংক আমরা বুঝতে পারলাম। ব্যাংকের মধ্যে আমরা আজকে একটু কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে একটু দেখব। বাণিজ্যিক ব্যাংক, ওকে, দেখেন এই দুইটা দেখবো, পাশাপাশি আরো কিছু ব্যাংক আছে সেগুলো দেখার চেষ্টা করবো। দেখেন এক দেশের একটা কেন্দ্রীয় ব্যাংক থাকে, কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ব্যাংক ব্যবস্থার অভিভাবক। হ্যাঁ, যিনি সকল যে হচ্ছে সকল বাণিজ্যিক ব্যাংকের নিয়ন্ত্রণ করে, তা আর্থিক খাতকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? দেখেন এখানে আমাদের একটা বিষয় আছে, মাঝে মাঝে পরীক্ষা আসে, সেটা হচ্ছে একটা হচ্ছে আর্থিক, একটা হচ্ছে এটা হচ্ছে মুদ্রা বাজার, হ্যাঁ, বা অর্থ বাজার। আর এটা হচ্ছে পুঁজি বাজার, পুঁজি বাজার। দেখেন খেয়াল করেন, তো অর্থ বাজার এবং বা মুদ্রা বাজার বিভাগ বলা হয় কেন্দ্রীয় ব্যাংকে, আর পুঁজি বাজার বিভাগ বলা হয় বিসেক, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে। ওকে, দেখেন বিসেক হচ্ছে পুঁজি বাজার বিভাগ, আর মুদ্রা বাজার বা অর্থ বাজার বিভাগ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আচ্ছা, হোয়াট ইজ অর্থ বাজার, হোয়াট ইজ মুদ্রা বাজার, বা যাই বলেন, অর্থ বাজার কাকে বলে, পুঁজি বাজার কাকে বলে? দেখেন যে বাজার থেকে স্বল্প মেয়াদী অর্থের সংস্থান করা হয়, স্বল্প মেয়াদী অর্থের সংস্থান করা হয় তাকে আমরা বলতেছি অর্থ বাজার বা মুদ্রা বাজার। আর যে বাজার থেকে দীর্ঘমেয়াদী অর্থের সংস্থান করা হয়, যে বাজার থেকে দীর্ঘমেয়াদী অর্থের সংস্থান করা হয় তাকে আমরা বলতেছি পুঁজি বাজার। ওকে, তাহলে এই পুঁজি বাজার দীর্ঘমেয়াদী বলতে 5 বছরের বেশি সময়ের জন্য যে বাজার থেকে আমরা অর্থ সংস্থান করি তাকে আমরা বলতেছি পুঁজি বাজার। পুঁজি বাজার অভিভাবককে বিসেক। তাহলে অর্থ বাজার অভিভাবককে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের 10টি শাখা আছে। ঠিক আছে? শাখা কয়টি? 10টি। ওকে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছে বর্তমান গভর্নর 14তম এইচ এম মনসুর, তাই না? হাসান, এইচ এম হাসান মনসুর। হ্যাঁ, উনি হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর। কেন্দ্রীয় ব্যাংক কি করে? বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে, তাই না? আচ্ছা, তাহলে বাণিজ্যিক ব্যাংক কাকে বলে? বাণিজ্যিক ব্যাংক ওই যে ব্যাংক যেটাকে বললাম, ব্যাংক যাকে বলে তাকেই আমরা বেসিক্যালি বাণিজ্যিক ব্যাংক বলতে। বাণিজ্যিক ব্যাংক হচ্ছে জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করবে এবং জনগণকে ঋণ দিবে। ঠিক আছে? আর কেন্দ্রীয় ব্যাংকের কাজ হচ্ছে মুদ্রা সরবরাহ করা,
নোট প্রচলন করা, ঋণ নিয়ন্ত্রণ করা, এইসব কাজ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কাজ। অর্থাৎ যেই ব্যাংক মুদ্রা সরবরাহ করে, তারপর হচ্ছে মুদ্রানীতি প্রণয়ন করে, ঋণ নিয়ন্ত্রণ করে, অর্থবাজার অর্থবাজার স্থিতিশীল রাখার চেষ্টা করে, সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। আর বাণিজ্যিক ব্যাংক, বাংলাদেশের মোট ব্যাংক হচ্ছে এখন 61টি। ঠিক আছে? তাহলে এর মধ্যে কিছু হচ্ছে সরকারি বাণিজ্যিক ব্যাংক আছে, আর কিছু বেসরকারি বাণিজ্যিক ব্যাংক আছে। বেসরকারি বাণিজ্যিকের মধ্যে কিছু ব্যাংক আছে হচ্ছে ইসলামী ব্যাংকিং ধারার প্রায় 10টা ব্যাংক। হ্যাঁ, এইগুলো সম্পর্কে আমরা একটু দেখি এখন। তাহলে ব্যাংক কি আমরা বুঝতে পারছি। ব্যাংকের পরে যেটা আছে সেটা হচ্ছে ব্যাংকিং কি। দেখেন, ব্যাংকের কাজগুলাই হচ্ছে বেসিক্যালি ব্যাংকিং। দেখেন, ব্যাংক হচ্ছে কি কি কাজ করে। ব্যাংক হচ্ছে ঋণ দেয়, আমানত গ্রহণ করে, তাই না? আমানত গ্রহণ করে না, নিকাশ ঘরের কাজ করে। সোনালী ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের হয়ে নিকাশ ঘরে কাজ করতে এক সময়, এখন দরকার না, এখন সব অনলাইন ক্লিয়ারিং হয়ে গেছে। তারপর হচ্ছে সরবরাহ, অ্যাকাউন্ট ওপেনিং করে, লকার ভাড়া দেয়, সবগুলো হচ্ছে কি ব্যাংকের কাজ। এই ব্যাংকের কাজগুলাই ব্যাংকিং। বুঝতে পারছি? একটা জিনিস খেয়াল করেন, আমরা কি একটা জিনিস খেয়াল করছেন, ব্যাংকের নামের শেষ পিএলসি যুক্ত হয়েছে। পিএলসি জায়গা লিমিটেড, এই দুটার মধ্যে কি কেউ জানেন? আচ্ছা, এই ডিফারেন্স বোঝার আগে হচ্ছে আমাদের একটা কোম্পানি আইন জানতে হবে। কোম্পানি আইন বাংলাদেশে বর্তমানে কোম্পানি আইন হচ্ছে, একটু যদি খেয়াল করেন দেখবেন, কোম্পানি আইন হচ্ছে বাংলাদেশে 1994। তাহলে ব্যাংকিং কোম্পানি আইন হচ্ছে ব্যাংকিং কোম্পানি আইন হচ্ছে 91 সালের, 1991 সালে। আরেকটা নতুন একটা আইন হয়েছে, আমরা জানি কিনা, অফশোর ব্যাংকিং আইন। অফশোর ব্যাংকিং, এটা হচ্ছে 2024 সালে হয়েছে। ঠিক আছে? দেখেন, আচ্ছা, অফশোর ব্যাংকিং সম্পর্কে আলোচনা করবো, আগে কোম্পানি আইনটা দেখি। দেখেন, কোম্পানি আইন হচ্ছে বাংলাদেশে যতগুলো কোম্পানি আছে, কোম্পানি বলতে যৌথ মূলধনী কোম্পানি। যৌথ মূলধনী কোম্পানি বলতে লাস্টের দিকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, একটা পাবলিক লিমিটেড কোম্পানি। এর উপর আরো কিছু ভাগ আছে, সেগুলোতে অন্যদিকে চলে যাবে, আমরা সেগুলোতে না যাব। এই যে কোম্পানি আইনে বেসিক্যালি যৌথ মূলধনী কোম্পানি আইন বলতে আমরা প্রাইভেট লিমিটেড এবং পাবলিক লিমিটেড কোম্পানিগুলোকে বুঝাই। এখানে দেখেন, এই একটা ধারা আছে, সেটা হচ্ছে 11 নম্বর ধারা। 11 নম্বর ধারায় বলা আছে কি, যেসব কোম্পানিগুলো পাবলিক লিমিটেড হবে, দায় সীমিত হবে, সেসব কোম্পানিগুলোর নামের শেষে পিএলসি লিখতে হবে। ঠিক আছে? তাহলে এখন যে লিমিটেড লিখছিল, এটা হচ্ছে তারা এই যে কোম্পানি আইনের 11 নম্বর ধারা ফলো করে নাই। দেখবেন এখন এখন হচ্ছে বিভিন্ন ব্যাংকের নাম শেষে পিএলসি, যেমন জনতা ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি। কিন্তু ফিউ ইয়ার্স এগো এটার নাম ছিল পূবালী ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড। এটাই ডিফারেন্স। তাহলে বেসিক্যালি দেয়ার ইজ নো ডিফারেন্স। তো বিষয় হচ্ছে 1994 সালের যে কোম্পানি আইন ছিল, সেই কোম্পানির 11 নম্বর ধারায় বলা আছে, যদি লিমিটেড কোম্পানি হয় সেখানে অবশ্যই পিএলসি লিখতে হবে। আগে এরা লিখতে শুধু লিমিটেড লিখতো ভুলভাবে। এখন জাস্ট শুধু বাংলাদেশ ব্যাংক সেই ডিরেকশনটাই দিছে ব্যাংকগুলোকে, বলছে কি আপনারা এখন কি লিখবেন, পিএলসি লিখবে লিমিটেডের জায়গায়। এটাই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। তাহলে বাংলাদেশে যতগুলো কোম্পানি আছে, সবগুলো কোম্পানিকে এই কোম্পানি আইন দ্বারা নিবন্ধিত হতে হয়। ঠিক আছে? সবগুলো কোম্পানি, যেমন কোহিনুর কেমিক্যালস, না কোহিনুর কেমিক্যালস আছে, কোহিনুর কেমিক্যালস হচ্ছে আরো আগে, এটা হচ্ছে বিদ্যমান কোম্পানি। যেমন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বসুন্ধরা লিমিটেড, ফর এক্সাম্পল। ঠিক আছে? বেক্সিমকো লিমিটেড। হ্যাঁ, আমরা যতগুলা, যেমন যতগুলা কোম্পানি আছে সবগুলাকে নিবন্ধিত হতে হবে কোন আইন দ্বারা? কোম্পানি আইন দ্বারা। ওকে? বাংলাদেশের ব্যাংক যতগুলো আছে, মানে যে ব্যাংক, সবগুলো ব্যাংক নিবন্ধিত হয়েছে কোম্পানি আইন দ্বারা হয়েছে। কিন্তু বাংলাদেশের এই যে ব্যাংকিং কোম্পানি আইন যেটা হচ্ছে, সেটা অনুযায়ী পরিচালিত হয়। দেখেন, ব্যাংকগুলো নিবন্ধিত হয়েছে কোম্পানি আইন দ্বারা, কিন্তু পরিচালিত হয় ব্যাংকিং কোম্পানি আইন দ্বারা। সেজন্য ব্যাংকে বলা হয় ব্যাংক বিশেষ কোম্পানি। বিশেষ কোম্পানিতে সেই কোম্পানি, যে কোম্পানিগুলো একটা আইন দ্বারা গঠিত হবে কিন্তু পরিচালিত হবে ভিন্ন কোনো আইন দ্বারা। তাহলে এখানে কোম্পানি আইনে, আইন দ্বারা হচ্ছে ব্যাংকগুলো গঠিত হয়েছে, নিবন্ধিত হয়েছে, কিন্তু পরিচালিত হয় ব্যাংকিং কোম্পানি আইন দ্বারা, সেজন্য ব্যাংকগুলো হচ্ছে বিশেষ কোম্পানি। আচ্ছা, এটা গেল। এখন নতুন একটা, এই বছর, গত বছর অফশোর ব্যাংকিং এর একটা হচ্ছে আইন পাস হয়েছে, ব্যাংক অফশোর আইন। অফশোর ব্যাংকিং
24। আপনারা কেউ কি অফশোর ব্যাংকিং সম্পর্কে জানেন? আচ্ছা, অফশোর ব্যাংকিংটা কি একটু দেখেন। অফশোর ব্যাংকিং হচ্ছে ব্যাংকের মধ্যে একটা পৃথক ব্যাংকিং ব্যবস্থা। দেখেন আমরা নর্মাল ব্যাংকে যাই, তখন দেখি আমরা টাকা পয়সা, টাকা আমি হয়তো টাকা উঠাই খুলে, তাই না, লেনদেন। কিন্তু ওটা হচ্ছে আমি দেশে মানে সব বৈদেশিক মুদ্রায়, অর্থাৎ ব্যাংকের মধ্যে আরেকটি ব্যাংকিং ব্যবস্থা, সেটাকে আমরা বলতেছি অফশোর ব্যাংকিং। বাংলাদেশে বর্তমানে 39টি ব্যাংক, কয়টি ব্যাংক? 39টি ব্যাংকে, 39, হ্যাঁ 39টি ব্যাংকে হচ্ছে আমরা কি আছে, অফশোর ব্যাংকিং চালু আছে। তাহলে অফশোর ব্যাংকিং বাংলাদেশে প্রথম চালু হয় 1985 সালে, ঠিক আছে, 85 সালে অফশোর ব্যাংকিং চালু হয়েছে। তাহলে দেখেন, তাহলে অফশোর ব্যাংকিং কেন করছি আমি? অফশোর ব্যাংকিং করার কারণ হচ্ছে বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধি করা, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা। যেমন দেখেন, আমি যদি এখন বাইরের যারা আমাদের বাংলাদেশের লোক, বাইরের লোক যারা বাংলাদেশে এখন বসবাস করে, তারা কিন্তু চাইলে এখন অ্যাকাউন্ট খুলতে পারবে ডলারে, 5টি মুদ্রায় করতে পারবে, ডলার, পাউন্ড, তারপর হচ্ছে ইউরো, ইউয়ান এন্ড ইয়েন। এই 5টি মুদ্রায় হচ্ছে আপনার এই যে বৈদেশিক মুদ্রায় লেনদেন করতে পারবে অফশোর ব্যাংকিং এ, এটা অপশনটা আছে। তাহলে বাংলাদেশে বর্তমানে 39টি ব্যাংকে চালু আছে, এবং এটা চালু হয়েছিল 1985 সালে, এবং 2019 সালে একটা নীতিমালা হয়েছিল। নীতিমালা হওয়ার পর 2024 সালে এটাকে আইন আকারে পাশ করা হয়। অফশোর ব্যাংকিং, অফশোর ব্যাংকিংটা বেসিক্যালি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য বলছে, এবং এর ফলে হচ্ছে আমাদের রিজার্ভ বাড়বে, ডলার আসবে, বিদেশি বিনিয়োগ উৎসাহিত হবে, বাইরে যারা ডোনার্স আছেন তারা এখানে ইনভেস্টমেন্ট করবে, এইসব চিন্তা করে হচ্ছে অফশোর ব্যাংকিংটাকে আইনে রূপান্তর করছে 24 সালে। আমি কি বুঝাতে পারছি পিএলসি এবং লিমিটেডের মধ্যে পার্থক্যটা? আশা করি আপনারা বুঝতে পারছেন। একটু জাস্ট, একটু যদি আপনার একটু জাস্ট শুনেন বা কয়েকবার শুনলে আশা করি মনে থাকবে। আচ্ছা, এখন অফশোর ব্যাংকিং গেল। এখন সবচেয়ে একটা হট কেক জানেন, সেটা হচ্ছে সামাজিক ব্যবসা। নাম শুনছেন সামাজিক ব্যবসা? হুম। তাহলে এই সামাজিক ব্যবসা হচ্ছে এমন একটা ব্যবসা, তো জানেন ব্যবসা হচ্ছে মুনাফার জন্য উদ্দেশ্যে বৈধ উপায়ে কোনো আর্থিক কাজ করাকে আমরা ব্যবসা বলি। তো সামাজিক ব্যবসাটা হচ্ছে এই যে যে ব্যবসাটা করবো, সেই ব্যবসার প্রফিটটা আমরা সমাজের বিভিন্ন অসঙ্গতি দূর করার জন্য, দারিদ্র্য দূর করার জন্য আমরা ইউজ করবো, পুনরায় ইউজ করবো, সেটাকে আমরা এভেল করবো না। তার প্রফিটটা সমাজের ডেভেলপমেন্টের জন্য ইউজ হবে, সেটা হচ্ছে সামাজিক ব্যবসা। সামাজিক ব্যবসা ধারণার প্রবর্তক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে আছেন। তারপর হচ্ছে একটা সামাজিক ব্যবসার পাশাপাশি যেটা চলে আসে, সেটা হচ্ছে মাইক্রো ক্রেডিট। হ্যাঁ, মাইক্রো ক্রেডিট, ক্ষুদ্র ঋণ, ওনাকে ক্ষুদ্র ঋণের প্রবক্তা বলা হয়, ক্ষুদ্র ঋণ। আচ্ছা, ব্যাংক ঋণ এবং ক্ষুদ্র ঋণের মধ্যে পার্থক্য কি একটু বলতে পারবেন? আর কেউ আহ, ধারণা আছে কিনা? যদি কারো ধারণা থাকে একটু সবাই কমেন্ট করে জানান। ক্ষুদ্র ঋণ একটা হচ্ছে ব্যাংক ঋণ। ওকে, দেখেন মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণ, ক্ষুদ্র ঋণের সর্বোচ্চ তার সর্বোচ্চ লিমিট হচ্ছে 50,000, সর্বোচ্চ এট মোস্ট। ওকে, আর এখানে কোনো জামানত লাগে না, ক্ষুদ্র ঋণে কোনো জামানত লাগে না। ব্যাংক ঋণে হচ্ছে জামানত লাগবে, কিন্তু এটার অ্যামাউন্ট অনেক বেশি, এটাই বেসিক্যালি ডিফারেন্স। আর ক্ষুদ্র ঋণে হচ্ছে ইন্টারেস্ট রেট হচ্ছে 18 থেকে 22% মতো দিতে হয়। কত? 18 থেকে 22। আর ব্যাংক ঋণে হচ্ছে আপনার সর্বোচ্চ 9 থেকে 13% হচ্ছে ব্যাংক ঋণে আমাকে ইন্টারেস্ট দিতে হয়। আর এটার ম্যাচুরিটি ডেট থাকে 2 থেকে 3 বছর, আর এগুলো হচ্ছে 5 বছরের বেশি সময়ের জন্য আপনাকে দিতে পারে ব্যাংক ঋণ। ক্ষুদ্র ঋণ হচ্ছে দারিদ্র জনগোষ্ঠীকে কোনো জামানতবিহীন ঋণ দেয়া, কোনো জামানত লাগবে না, কিন্তু আপনাকে এইখানে ব্যাংক ঋণ নিতে গেলে আপনাকে জামানত দিতে হবে, অর্থাৎ আপনি যে টাকাটা ব্যাংক থেকে নেবেন তার এগেইনস্টে কিছু টাকা জমা, কিছু জিনিস জমা রাখতে হবে, সম্পত্তি, জমি জমা, হ্যাঁ, তারা যেটা গ্যারান্টর হিসেবে যারা চায় তারা এগুলো জমা রাখতে হবে। ক্ষুদ্র ঋণের বেলা হচ্ছে আপনি কোনো জামানত ছাড়াই পাবেন, তবে এখানে গ্যারান্টর লাগে। ক্ষুদ্র ঋণের মানে আরেকজনকে বলতে হয় এটা না দিলে আমি দিব, এরকম একটা বিষয় থাকে। তাহলে এখানে রেট হচ্ছে 18% কমপক্ষে, এবং সর্বোচ্চ 22, এগুলো ফ্লাকচুয়েট করে। আর ব্যাংক ঋণ হচ্ছে কম, ইন্টারেস্ট রেটটা কম, এটাই ডিফারেন্স। তাহলে সামাজিক ব্যবসা সম্পর্কে জানলাম, ক্ষুদ্র ঋণ সম্পর্কে জানলাম, ব্যাংক ঋণ সম্পর্কে জানলাম। ওকে, আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করি, সেটা হচ্ছে এটিএম, এটিএম এন্ড সিআরএম, এটিএম এন্ড সিআরএম। আচ্ছা, এটিএম এর পূর্ণরূপ হচ্ছে অটোমেটেড টেলার মেশিন, অটোমেটেড টেলার
মেশিন, এটা আপনারা সবাই শুনছেন প্রায়, টেলার মেশিন। কিন্তু আপনারা কি সিআরএম সম্পর্কে জানেন? সিআরএম, আচ্ছা সিআরএমটা কি? সিআরএম হচ্ছে আপনারা কি কোনো এমন কোনো এটিএম বুথে গেছেন, এখন কোনো বুথে গেছেন যেখানে হচ্ছে একসাথে টাকা উঠাতে পারছেন, আবার হচ্ছে টাকা জমা দিতে পারছেন, এরকম একটা আহ, এরকম একটা কোনো বুথে গেছেন কিনা? যদি যেয়ে থাকেন তাহলে আপনারা আহ, খেয়াল করবেন কি আপনি চাইলে কিন্তু ওখানে টাকা জমাও দিতে পারতেছেন, এরকম একটা বিষয়। তো সেটা হচ্ছে ক্যাশ রিসাইক্লার মেশিন, ক্যাশ রিসাইক্লার মেশিন। অর্থাৎ যে বুথে আপনি টাকা জমা এবং উত্তোলনের সুবিধা পাবেন সেটাকে আমরা সিআরএম বলতেছি। আর অটোমেটেড টেলার মেশিন হচ্ছে শুধু টাকা তুলতে পারবেন, টাকা জমা দিতে পারবেন না। এটিএম এ টাকা জমা দেওয়া যাবে না, কিন্তু সিআরএম এ জমাও দেওয়া যাবে, তোলাও যাবে। আর এটিএম এ শুধু তোলা যাবে, এটা ডিফারেন্স। সিআরএম এর পূর্ণরূপ হচ্ছে ক্যাশ রিসাইক্লার মেশিন, ক্যাশ রিসাইক্লার মেশিন, ক্যাশ রিসাইক্লার মেশিন। ওকে, হ্যাঁ বানান ঠিক আছে, হ্যাঁ আছে মনে হয়। আচ্ছা যাই হোক, তাহলে আমরা বুঝাতে পারছি একটা হচ্ছে এটিএম আর একটা হচ্ছে সিআরএম। এইগুলো এখন কিন্তু ফ্রি, সব জায়গায় চলে আসতেছে টাকা জমা দেওয়া, বেসিক্যালি ডাচ বাংলা ব্যাংকে এগুলো বেশি আছে। ডিবিবিএন দেখবেন বড় বড় বোর্ড নিয়ে বসে আছে, একটা মেশিন সিআরএম বা এগুলো এটিএম বা এগুলা থেকে টাকা তোলা তোলা যায়, একটা দুইটা থাকে যেগুলো টাকা তোলাও যায় জমাও দেওয়া যায় এবং ইনস্ট্যান্ট জমা হয়ে যায়, ইনস্ট্যান্ট নোটিফিকেশন চলে আসে। ওকে, তাহলে এটিএম এর জনক হচ্ছে জন শেফার্ড ব্যারন, জন শেফার্ড ব্যারন। ওকে, আচ্ছা, তাহলে আমাদের আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে, এটিএম এবং সিআরএম। হ্যাঁ, আচ্ছা আপনারা কি ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড সম্পর্কে জানেন? ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড এগুলো আসলে খুব বেসিক বিষয়। এগুলা যে কোনো পরীক্ষাতে ইম্পর্টেন্ট, অনেক সময় জিজ্ঞেস করে, রিটেন আসে, অফিসার ভাই ব্যথা আসে, ব্যাংক অফিসার বিভিন্ন যারা ভাই বেটাবে দিবেন, এগুলো ফ্রিকোয়েন্টলি আস্ক করে। হ্যাঁ, একটা হচ্ছে ডেবিট কার্ড আর একটা হচ্ছে ক্রেডিট কার্ড। হ্যাঁ, দেখেন ডেবিট কার্ড হচ্ছে আপনার জমানো টাকা থাকবে ব্যাংকে, তার এগেইনস্টে আপনাকে একটা কার্ড দিবে। অর্থাৎ আপনার জমা টাকার উপর যদি কোনো কার্ড আপনাকে দেয় সেটা আপনি ইচ্ছা মতো খরচ করবেন। আপনার জমার লিমিট থাকবে, 2 লাখ টাকা আছে, 2 লাখ টাকা খরচ করতে পারবেন। আপনার অ্যাকাউন্টে টাকা থাকলে খরচ করতে পারবে, সেটা হচ্ছে ডেবিট কার্ড। আর ক্রেডিট কার্ড হচ্ছে আপনাকে ঋণ দিবে, ঋণ সুবিধা দিবে। আপনার কাছে কোনো কিছু নাই, অ্যাকাউন্ট নাই, কিছু নাই, কিন্তু আপনি ক্রেডিট কার্ড পেলে ওই ক্রেডিট কার্ডটি ইউজ করে আপনি টাকা খরচ করতে পারেন। এটার এগেইনস্টে আপনাকে সুদ দিতে হবে। এই সুদটাও প্রায় 22 থেকে 24% পর্যন্ত হয়ে যায়। ঠিক আছে, ক্রেডিট কার্ডের সুদ বেশি। ওকে, তাহলে ডেবিট কার্ড হচ্ছে আপনার জমাকৃত টাকা আপনি জমা করছেন, তার এগেইনস্টে একটা কার্ড পাইছেন, ব্যাংক আপনাকে কার্ড দিচ্ছে, আপনি এটিএম এ গিয়ে খরচ করেন, পসে খরচ করেন। হ্যাঁ, যে কোনো জায়গায় পেমেন্ট করতে হলে অনলাইন এখান থেকে খরচ করেন, আপনি এইখান থেকে টাকা বিকাশে নিয়ে যান। ক্রেডিট কার্ড হচ্ছে আপনার টাকা জমা থাকবে না, কিন্তু ব্যাংক আপনাকে আপনার পরিচিতির উপর ডিপেন্ড করে আপনাকে ব্যাংক একটা লিমিট দিবে, সেই লিমিটটা আপনি ইউজ করতে হবে, সেটাকে বলা ক্রেডিট কার্ড। যদি ইউজ করেন আপনাকে এখানে একটা গ্রেস পিরিয়ড দেয়, প্রত্যেক ব্যাংক একটা গ্রেস পিরিয়ড দেয়। হ্যাঁ, মানে পিরিয়ড সেটা হচ্ছে 15 দিন থেকে 45 দিন পর্যন্ত হবে। আপনি গ্রেস পিরিয়ডটা পাবেন, 15 দিন থেকে 45 দিন মধ্যে টাকা জমা দিয়ে দিলে আপনাকে আবার এখানে ইন্টারেস্ট দিতে হবে না। যেমন 1 লাখ টাকা খরচ করছেন, 1 লাখ টাকা আবার 15 দিন বা এটার মধ্যে যদি জমা দিয়ে দেন তাহলে আপনাকে আর ইন্টারেস্ট দিতে হবে না। এটা অনেক সময় 15 দিন হয়, অনেক সময় 45 দিন হয়। যেমন আমি এই মাসের ফর এক্সাম্পল এই মাসের কয় তারিখ হচ্ছে, আজকে হচ্ছে 11 তারিখ, তাহলে 11 তারিখ কিন্তু আজকে, তাই না? তাহলে 11 তারিখ যদি আমি এখন টাকা উঠাই, এখন টাকা উঠেছি, হ্যাঁ, এখন টাকা উঠাইলে আমাকে দিতে হবে আগামী মাসের 15 তারিখ টাকা। ঠিক আছে, এরকম বিভিন্ন ব্যাংক বিভিন্ন বেরিয়ার দিয়ে দেয়। ফর এক্সাম্পল যদি আমি একটা কার্ড ইউজ করি ব্যাংকের, সেখানে হচ্ছে 15 তারিখ পেমেন্টের লাস্ট ডেট, তাহলে আপনাকে জানাই দিবে হচ্ছে 3 থেকে 4 তারিখ আপনাকে 15 তারিখ টাকা দিতে হবে। তাহলে ফর এক্সাম্পল আমি 1 তারিখ টাকা উঠাইলাম ক্রেডিট কার্ডের,
তাহলে আমাকে 3 থেকে 4 তারিখে বলবে কি 15 তারিখে আপনাকে এই টাকা দিতে হবে, তাহলে আপনি 15 দিন গ্রেস পিরিয়ড পেলেন। কিন্তু আপনি 5 তারিখে টাকা উঠেছেন, 5 তারিখে যেহেতু SMS চলে আসে 3-4 তারিখ, 5 তারিখে টাকা উঠালে আপনি পাবেন প্রায় কদিন, এখানে 25 দিন, 5 থেকে 30-25, তাই না? তাহলে ওদিকে আবার 15, কেমন? তাহলে প্রায় 45 দিন আপনি পাচ্ছেন। এরকম হলে আপনি 45 দিন পর্যন্ত পাবেন, সর্বোচ্চ হচ্ছে 45 দিন গ্রেস পাওয়া যায়। এর মধ্যে কম বেশি হইতে পারে। যেন আপনি 3 তারিখ উঠেছেন, তাহলে তখন পাবেন খুব কম, অল্প সময়ের জন্য টাকাটা ইউজ করতে পারতেছেন। তাহলে এটা ডিপেন্ড করে আপনি কোন সময় টাকাটা এভেল করতেছেন। ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড সম্পর্কে আমরা বুঝতে পারছি। অনেকে বলে ভিসা কার্ডকে ডেবিট কার্ড, মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড এরকম বলে। এগুলো কিছু না, এগুলো হচ্ছে জাস্ট কোম্পানির নাম। ভিসা কার্ডেরও ডেবিট ক্রেডিট কার্ড আছে, মাস্টার কার্ডেরও ডেবিট ক্রেডিট কার্ড আছে, এটা ডিফারেন্স না। যেমন সৌদি আসালাম, গাড়ির কোম্পানি এনা মার্সা, তাই না? এরকম এই কোম্পানি অনেকগুলো নাম আছে না, এরকম হচ্ছে একটা একটা নাম, এই যে মাস্টার কার্ড, ভিসা কার্ড, এগুলো। ঠিক আছে? আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এডি রেশিও। এডি, এই যে ব্যাংকিং যারা করবেন বা ব্যাংক যারা করেন তাদের কিন্তু এই এডি রেশিওটা দরকার, খুবই জানা। এই এডি রেশিওর পূর্ণ নাম হচ্ছে অ্যাডভান্স ডিপোজিট রেশিও। অ্যাডভান্স ডিপোজিট রেশিও, হ্যাঁ, অ্যাডভান্স ডিপোজিট রেশিও। দেখেন, এটার রেশিওটা বেসিক্যালি 80:20। দেখছেন, ফার্স্ট উইক ইসলামী ব্যাংক জনগণের টাকা দিতে পারে নাই, এই রেশিওটা তারা মেনটেন করে নাই। কেন মেনটেন করে নাই? হয়তো বিভিন্ন কারণে করতে পারে নাই। তবে এটা স্ট্যান্ডার্ড রুল হচ্ছে, আপনি 100 টাকা পেলে আপনাকে 80 টাকা পর্যন্ত সর্বোচ্চ আপনি লোন দিতে পারবেন, বাকি 20 টাকা অবশ্যই আপনাকে রাখতে হবে। এটা তারল্য প্রবলেম না পড়ার জন্য। তাহলে দেখা গেছে কি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কি করছে, 120% পর্যন্ত লোন দিতেছে, আপনি নিছেন 100 টাকা, আরো 120% লোন দিয়ে বসে আছে। তাহলে কিভাবে দিছে? অন্য ব্যাংক থেকে ধার করছে, সে ধারের টাকাও দিয়ে দিছে, এরকম হয়ে গেছে। তাহলে এখন যদি কোনো কারণে এই ব্যাংকটা ফল তো অলরেডি করছে, একটু ঝামেলা ছিল কয়েকদিন, এখন অবশ্য একটু চেঞ্জ হচ্ছে এরকম আবহাওয়া। তো প্রত্যেক ব্যাংক যদি তার এই রেশিও না মানে, তাহলে এই ধরনের সমস্যায় পড়বে। তাহলে এটা অ্যাডভান্স মানে ঋণ, ডিপোজিট মানে জমা, আমানত। তাহলে ঋণ আমানত অনুপাত হচ্ছে 80:20, এটা বাংলাদেশ ব্যাংক সেট করে দিছে। অর্থাৎ আপনি 100 টাকা যদি ডিপোজিট পান, সেখান থেকে 80 টাকা লোন দিতে পারবেন, আর 20 টাকা অবশ্যই আপনাকে রাখতে হবে বিভিন্ন ক্রাইসিস ম্যানেজমেন্ট করার জন্য। ওকে, ওকে। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করেন, আপনারা সব সময় যে জিনিসটা একটু ফ্রিকোয়েন্টলি আসে, সেটা হচ্ছে এমআইসিআর চেক। নাম শুনছেন এমআইসিআর? কেউ কি শুনছেন? একটু কমেন্ট করে জানান। এমআইসিআর চেক, রাউটিং নাম্বার, হ্যাঁ। আচ্ছা, রাউটিং নাম্বারটা হচ্ছে মানে একটা ব্রাঞ্চের একটা পরিচিতি, কেমন? এটা আইডি নাম্বার থাকে না বিভিন্ন সময়, এটা হচ্ছে আইডি নাম্বার ব্যাংকের, ব্রাঞ্চের, ওই ব্রাঞ্চের নির্দিষ্ট ব্রাঞ্চের রাউটিং নাম্বার হচ্ছে প্রত্যেকটা ব্রাঞ্চের আলাদা আলাদা হবে রাউটিং নাম্বার। আর এমআইসিআর হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার। ঠিক আছে? ম্যাগনেটিক ইঙ্ক। আচ্ছা দেখেন, এগুলা এগুলা দিয়ে কিন্তু আমরা অনলাইনে এক ব্রাঞ্চের টাকা অন্য ব্রাঞ্চ থেকে তুলতে পারি, এমআইসিআর চেক দিয়ে বুঝতে পারে কোন ব্রাঞ্চের টাকা, কোন ব্যাংকের চেক, এগুলো এখান থেকে বুঝতে পারে এমআইসিআর চেক। এটা হচ্ছে বিভিন্ন, ইভেন এগুলা ভর্তি পরীক্ষাতেও আসে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় আসে। তারপর হচ্ছে জবে তো আসেই, হ্যাঁ। যারা বিভিন্ন ব্যাংকে পরীক্ষা দিবেন, নিবন্ধনে পরীক্ষা দিবেন, প্রিলিমিনারিতে এগুলো বেশি আসে। আসলে যারা প্রস্তুতি নিতে চাচ্ছেন, এখন প্রস্তুতিতে একটু যদি কম্প্রিহেনসিভ প্রস্তুতি নিতে চান, আপনাকে হচ্ছে কোনো না কোনো একটা এজেন্টের কাছে যাইতে হবে। এজেন্ট বলতে আমি কোচিং কে বোঝাচ্ছি। কারণ হচ্ছে আপনার পড়াটা যদি গতিপথটা স্মুথ করতে চান, তাহলে আপনাকে কোনো না কোনো কারো কাছে পরামর্শের জন্য যেতে হবে। সেজন্য এই কোচিং গুলো হবে আপনার জন্য পরামর্শক হিসেবে কাজ করবে। তো আশা করি আজকে অনেক ব্যবস্থা, অনেক ব্যাংকিং ব্যবস্থার অনেক কিছু নিয়ে আলোচনা করছি। ইকোনমিক্স এর কিছু টার্মস নিয়ে আলোচনা, জিডিপি, জিএনপি, এনএনপি, হ্যাঁ, এনডিপি, পার ক্যাপিটা ইনকাম, কর, শুল্ক, এমআইসিআর চেক, রাউটিং নাম্বার, ডাম্পিং, অ্যান্টি ডাম্পিং, তারপর হচ্ছে আরটিজিএস, এনপিএসবি, বিএফটিএন, এগুলা ফ্রিকোয়েন্টলি বিভিন্ন কোয়েশ্চন
ইলিবোরেশন আসে, এগুলো কি, এগুলো জানতে চায়। হ্যাঁ, এরকম বিভিন্ন টার্মস নিয়ে আলোচনা করছি। তো দ্যাটস অল ফর টুডে। আজ পর্যন্ত এতটুকুই, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।